প্রিয় ছাত্রছাত্রীরা, প্রিভিয়াস ইয়ারের মাধ্যমিকে ভৌতবিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সেরই রাসায়নিক গণনা কেমিক্যাল ক্যালকুলেশন, এই কেমিক্যাল ক্যালকুলেশনের আজ দ্বিতীয় পার্ট। প্রথম পার্ট নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। যদি দেখে না থাকো, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে একবার ভিডিওটা চেক আউট করে নেবে। খুব ইম্পর্টেন্ট এই অঙ্কগুলি আগামী ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার জন্য। তো চলো, আজ এই দ্বিতীয় পার্ট দেখার জন্য আমার সঙ্গে তোমাদের প্রিয় ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলে। Hello guys, welcome back to my Math Target YouTube online classes. Please like, share and subscribe my channel. তো আজ আমরা 14 থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলি দেখে নেব, এবং এই প্রসঙ্গে আরো বলে নেই, তোমাদের পশ্চাৎ নির্ধারিত টেস্ট পেপার থেকে রাসায়নিক গণনা বা কেমিক্যাল ক্যালকুলেশনের উপর কি কি কোশ্চেন এসেছিল এবং আগামী মাধ্যমিক পরীক্ষায় কোন কোন অঙ্কগুলো আসার প্রবল সম্ভাবনা, সে সংক্রান্ত ভিডিও আমি ফিজিক্যাল সায়েন্সের প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে ম্যাথমেটিক্যাল প্রবলেম কি সমস্যা হচ্ছে সেই অঙ্কগুলি আমি নিয়ে আসছি। কাজেই চ্যানেলটির দিকে চোখ রাখো। তো চলো প্রথম অঙ্কটি দিয়েই শুরু করি। আজকের প্রথম অঙ্কটি কোশ্চেন নাম্বার 14। খেয়াল করো, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন? সোডিয়াম হাইড্রোক্সাইডকে সালফিউরিক অ্যাসিড দ্বারা প্রশমিত করব। লক্ষ্য করো, ইতিপূর্বে একটা এরকম বিক্রিয়া তোমরা দেখা পেলে। সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ NaOH প্লাস সালফিউরিক অ্যাসিড, এই যে সালফিউরিক অ্যাসিড H2SO4 বিক্রিয়া করে হবে NaSO4 অর্থাৎ Na2SO4 প্লাস জল। ক্লিয়ার? এবার এটাকে ব্যালেন্স করে নাও। Na2 তার মানে এখানে Na2 দিতেই হচ্ছে। তারপরে H হয়ে গেল এখানে দুটা 4টা, এখানে H 4টা করার জন্য এখানে সামনে তোমাকে 2 দিতে হবে। তাহলে O হয়ে গেল 2টা 4টা 6টা, 4টা 2টা 6টা। হ্যাঁ, মিলে গেছে। এবার এই সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি কতটা ব্যবহার করলে সেটা আণবিক ভর বের করো। 2 ইন্টু সোডিয়ামের আছে 23 প্লাস অক্সিজেনের আছে 16 প্লাস হাইড্রোজেনের জন্য 1, তাহলে কত হলো? 23 আর 16 39, 41, 40 দুগুণে 80 গ্রাম। 80 গ্রাম তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করছো। একে সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর এখন তুমি বের করো। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হাইড্রোজেন 1 যেহেতু, তাই 2 দুটা হাইড্রোজেনের জন্য, সালফারের জন্য 32 প্লাস অক্সিজেন 16, 4 16 64, তার মানে 64 32 96 98 গ্রাম। ক্লিয়ার? তাহলে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে আমার কত গ্রাম সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন? 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন কিনা? তাহলে এবার 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করতে 98/80। এবার 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করব। তাহলে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করতে ইনটু 40। তাহলে 40 দিয়ে 80 কে ভাগ করে দাও 2, আর 2 দিয়ে 98 কে ভাগ করে দাও 49। হ্যাঁ, 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন? 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনটি দেখি। কোশ্চেন নাম্বার 15। এসটিপিতে ভি লিটার নাইট্রোজেন গ্যাসের অণুর সংখ্যা এত হলে এসটিপিতে 2V লিটার সালফার ডাইঅক্সাইডের অণুর সংখ্যা কত? খেয়াল করো, ভি লিটার নাইট্রোজেন গ্যাসের অণুর সংখ্যা এটা 6.022 × 10⁻23, তাহলে 2V লিটার সালফার ডাইঅক্সাইডের অণুর সংখ্যা কত হবে? আমরা জানি একই চাপ ও উষ্ণতায় সম আয়তন গ্যাসের মধ্যে সমসংখ্যক অণু বর্তমান। এর আয়তন ভি লিটার, এর আয়তনও যদি ভি লিটার হতো তাহলে অণুর সংখ্যা কিন্তু এতই হতো, তাই না? সম আয়তন গ্যাসের মধ্যে, অর্থাৎ এটা যেহেতু ভি লিটার ব্যবহার করছে, তাহলে এটাও যদি ভি লিটার ব্যবহার করতো তাহলে অণুর সংখ্যা আমার এটাই থাকতো। কিন্তু এটা ভি লিটারে অণুর সংখ্যা এত বলছে, তাহলে 2V লিটারে কত হবে? 2V লিটারে অটোমেটিক দ্বিগুণ হয়ে যাবে। এমন কিচ্ছু অঙ্ক না, মাধ্যমিক 2012 সালে কোশ্চেনে এসেছিল। খেয়াল করো। তাহলে তোমরা কি লিখবে? ওই কারণটুকু লিখে নিবে যে আমরা জানি একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। তাহলে
ভি লিটার নাইট্রোজেন গ্যাসে অণু সমান সমান ভি লিটার সালফার ডাইঅক্সাইডের অণু। বোঝা গেল? ভি লিটার নাইট্রোজেন গ্যাসে যতগুলি অণু থাকবে ভি লিটার সালফার ডাইঅক্সাইডেও ততগুলি অণু থাকবে। এবার এই ভি লিটারে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাহলে এটা 2 ভি লিটারে কত হবে? এটাতে যখন ভি লিটারে 6.022 ইন্টু 10⁻23, তাহলে এটাতেও হবে 6.022 ইন্টু 10⁻23। ক্লিয়ার? কিন্তু এটা ভি লিটারে তুমি বের করলে, আর তোমাকে ভি লিটারে বলে নাই, এ ভি এর জায়গায় তোমাকে 2 ভি লিটার বের করতে বলছে। তাহলে ভি লিটারে যখন এত তুমি পাচ্ছ অণুর সংখ্যা, তাহলে 2 ভি লিটারে কত পাবে? 2 ভি লিটারে এর দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। তার মানে 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12.044 ইন্টু 10⁻23 এতগুলি অণু বর্তমান। বোঝা গেছে আশা করি। চলো পরের কোশ্চেনটি দেখি। কোশ্চেন নাম্বার 16। খেয়াল করো, এসটিপিতে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড 11.2 লিটার আয়তন অধিকার করলে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? এটাও মাধ্যমিক 2012 সালের পরীক্ষাতে এসেছে। 1 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড বলতে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড? 1 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড মানে কত? কার্বনের হলো 12, অক্সিজেনের 16 দুগুণা 32, তার মানে কত? 44 গ্রাম। তাই তো? এই 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন তোমার 22.4 লিটার। তাহলে এবার বলো, কিন্তু এখানে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড বলছে। এবার তুমি যদি এটা 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড নাও, তাহলে কত গ্রাম অণু হবে? হাফ গ্রাম অণু হবে কার্বন ডাই অক্সাইড। আর হাফ গ্রাম অণু কার্বন ডাই অক্সাইডের আয়তন কত হবে? হাফ গ্রাম অণু কার্বন ডাই অক্সাইডের আয়তন 22.4 এর অর্ধেক, অর্থাৎ 11.2 লিটার। তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর তো তোমার 44ই দাঁড়াবে। অঙ্কটা তোমরা এইভাবে করার চেষ্টা করবে। লক্ষ্য করো, 11.2 লিটার, এত লিটার কার্বন ডাই অক্সাইড এর, এটা এর ভর কত? 22 গ্রাম, তাই তো? তাহলে 1 লিটার কার্বন ডাই অক্সাইডের ভর কত হবে? 22/11.2। এবার কার্বন ডাই অক্সাইডের আয়তন তো 22.4 লিটার। 22.4 লিটার কার্বন ডাই অক্সাইডের ভর কত হবে? ইন্টু 22.4। এটা দিয়ে এটাকে ভাগ করে দাও 2, 22 দুগুণে 44 গ্রাম। হলো 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের ভর, যেটা এসটিপিতে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন 11.2 লিটার। বোঝা গেছে আশা করি। চলো পরের কোশ্চেনটি দেখি। কোশ্চেন নাম্বার 17। অ্যামোনিয়াম সালফেটকে কৌষ্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেটের প্রয়োজন? প্রথমে বিক্রিয়াটি লেখার চেষ্টা করি। অ্যামোনিয়াম সালফেট অর্থাৎ NH4 হোল 2 SO4 অ্যামোনিয়াম সালফেট, এর সঙ্গে কৌষ্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? অ্যামোনিয়া তৈরি হবে, NH3 প্লাস সোডিয়াম সালফেট উৎপন্ন হবে, অর্থাৎ Na2SO4, সোডিয়াম সালফেট প্লাস জল উৎপন্ন হবে, H2O। ক্লিয়ার? এবার এটাকে ব্যালেন্স করে নাও। ব্যালেন্স করে নিলে এখানে H এর জায়গায় 2 দিতে হবে, তাহলে O 2টা হয়ে গেল, H 4টা হয়ে গেল, 4টা 3টা 7টা, তার মানে এখানে 2 দিতে হবে। তাহলে H হয়ে গেল 3 দুগুণে 6 আর 2 8টা, 8টা এখানে 2 দিয়ে দেই, তাহলে 4 দুগুণে 8 আর 2 10টা। সালফার মিলে গেছে, হ্যাঁ মিলে গেছে। এবার এই অ্যামোনিয়াম সালফেটের আণবিক ভর তুমি বের করো। অ্যামোনিয়াম সালফাইড খেয়াল করো, নাইট্রোজেনের জন্য কত বলা আছে? 14 প্লাস হাইড্রোজেনের জন্য 1, কিন্তু 4টা হাইড্রোজেনের জন্য 4 ইন্টু এটাকে 2 দিয়ে আছে ইন্টু প্লাস সালফার,
সালফারের কত 32 প্লাস অক্সিজেনের 16 আছে, অক্সিজেনের 16 কিন্তু 4টা অক্সিজেন, 4 16 64। তাহলে এখানে 14 আর 4 18, 18 দুগুণে 36 প্লাস 32 আর 64 যোগ করলে 4 2 6, 6 3 9। তাহলে এখানে 6 6 12, 9 10 13, 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করা হয়েছে। হইলো? এবার কতটা অ্যামোনিয়া উৎপন্ন হইলো? অ্যামোনিয়া খেয়াল করো, 2 ইনটু অ্যামোনিয়া নাইট্রোজেনের জন্য 14 প্লাস হাইড্রোজেনের জন্য 3, তাহলে 14 3 17, 17 দুগুণা 34 গ্রাম। তাহলে 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করছি, যেখানে 34 গ্রাম অ্যামোনিয়া পাওয়া যাচ্ছে। এবার বলছে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে। অ্যামোনিয়া এটা তুমি 6.8 গ্রাম উৎপন্ন করবে। অর্থাৎ 34 গ্রাম অ্যামোনিয়া তৈরি করতে তোমার অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হচ্ছে 132 গ্রাম। বোঝা গেল? তাহলে পরের পাতায় দেখি। 34 গ্রাম অ্যামোনিয়া তৈরি করতে তুমি ব্যবহার করছো অ্যামোনিয়াম সালফেট 132 গ্রাম। তাহলে আমি 34 গ্রাম অ্যামোনিয়া NH3 তৈরি করতে আমি ব্যবহার করছি 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেটটা লিখলাম না। অতএব 1 গ্রাম যদি অ্যামোনিয়া তৈরি করি, আমাকে ব্যবহার করতে হবে 132 ডিভাইডেড 34 গ্রাম। বোঝা গেল? 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করবে। 6.8 গ্রাম অ্যামোনিয়া তৈরি করতে ইনটু 6.8। বোঝা গেল? 34 দিয়ে 34 দুগুণে 68, 34 দুগুণে 68 2, তার মানে 0.2। এবার 0.2 দিয়ে 13.2 কে গুণ করো, 264, তার মানে 26.4 গ্রাম। বোঝা গেল? 26.4 গ্রাম অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করলেই 6.8 গ্রাম অ্যামোনিয়া তৈরি হবে। বোঝা গেছে? তো চলো পরের কোশ্চেনটি দেখি। কোশ্চেন নাম্বার 18, খেয়াল করো, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড ও জল উৎপন্ন হয়। 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট 50 গ্রাম, 55.5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড এবং 20 গ্রাম কার্বন ডাই অক্সাইড, 9 গ্রাম জল উৎপন্ন করতে কত গ্রাম HCl এর প্রয়োজন হবে? ইতিপূর্বে একটা অঙ্ক এরকম আমি দেখিয়েছিলাম। লক্ষ্য করো, আমি প্রথমে সমীকরণটি লিখি আগে। ক্যালসিয়াম কার্বনেট প্লাস HCl বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস জল। ঠিক আছে? ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর তোমরা জানো, ইতিপূর্বে আমি বেশ কয়েকবার দেখালাম। ক্যালসিয়াম কার্বনেট আণবিক ভর তুমি 100 গ্রাম ডাইরেক্ট বসিয়ে দিতে পারো। 100 গ্রাম HCl, HCl হবে তোমার H এর জন্য 1, Cl এর জন্য 35.5। লক্ষ্য করো, Cl 35.5 আছে, 35.5 এর সঙ্গে 1 যোগ করো 36.5, তাহলে এটা হলো 36.5 গ্রাম। ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়ামের জন্য 40 করে দেই, 40 প্লাস ক্লোরিন, ক্লোরিন হলো 35.5 ইন্টু 2, তাহলে 35 দুগুণে 70 আর 71, 71, তার মানে 111 গ্রাম। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড হলো তোমার এখানে কার্বনের জন্য 12, 16 দুগুণা 32, তার মানে কত 44 গ্রাম। জল কত? জল হবে 2 আর 16 18 গ্রাম। বোঝা গেল? খেয়াল করো, ক্যালসিয়াম কার্বনেট ইউজ করছো তুমি 100 গ্রাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে HCl, এটা 2 হয়ে যাবে, ব্যালেন্স করা হয় নাই, সরি এখানে ব্যালেন্স করা হয় নাই, এখানে 2Cl2 হয়ে যাবে, এই যে Cl2 এখানে Cl2, তাহলে ইনটু 2 করলে এটা দাঁড়াবে 36 দুগুণে 72, 73 গ্রাম, 73 গ্রাম। বোঝা গেল? তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করে তার সঙ্গে 73 গ্রাম HCl ব্যবহার করা হয়েছে, পাওয়া গেছে 111 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড এবং 18 গ্রাম জল।
এবার প্রশ্ন হলো 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। লক্ষ্য করো, ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করার কথা বলছে তোমাকে 50 গ্রাম। আচ্ছা, তার থেকে পাচ্ছ তুমি 55.5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড। এই ক্যালসিয়াম ক্লোরাইড 55.5 গ্রাম। কার্বন ডাই অক্সাইড পাচ্ছ তুমি 22 গ্রাম। জল পাওয়া যাচ্ছে 9 গ্রাম। জল পাওয়া যাচ্ছে 9 গ্রাম। বলো এবার এই HCl কতটা আমি ব্যবহার করব তাহলে? এটাই তো আমার প্রশ্ন। খেয়াল করো বিক্রিয়াটিতে ভালো করে। এটা আমার কত ব্যবহার করতে হবে? তাহলে লক্ষ্য করো, বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ কত? বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ তুমি যোগ করে নাও। যোগ না করলেও হয়, এমনিতেই লক্ষ্য করো 18 এর অর্ধেক 9, 44 এর অর্ধেক 22, 111 এর অর্ধেক 55.5, আবার এদিকে 100 এর অর্ধেক 50, তাহলে 73 এর অর্ধেকটাই হবে। 73 এর অর্ধেক কত হবে? এটা 36.5 হয়ে যাবে। 36.5 গ্রাম HCl ব্যবহার করতে হবে। বোঝা গেল? প্রথম কোশ্চেনের উত্তর কিন্তু তোমার শেষ। এটাই প্রথম কোশ্চেনের অ্যান্সার। এবার প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা বের করতে বলছে। মোল সংখ্যা। এবার মোল সংখ্যা আমরা বের করি N equals to W/M, তাই তো? W/M। এবার W কত? ওয়েট হলো তোমার 36.5 গ্রাম, তাহলে 36.5 ডিভাইডেড আণবিক ভর। হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর কত? HCl এর আণবিক ভর লক্ষ্য করো, এই যে HCl এর আণবিক ভর 36.5, তাহলে ডিভাইডেড 36.5, তাহলে 36.5 কে 36.5 দিয়ে ভাগ করো 1 মোল। বোঝা গেল? প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা হলো 1 মোল। ক্লিয়ার? পরের কোশ্চেনটি লক্ষ্য করি। কোশ্চেন নম্বর 19। খেয়াল করো, আয়রন পাইরিটিসকে অতিরিক্ত বায়ুপ্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনের জন্য প্রয়োজনীয় সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ নিচে দেওয়া হলো। এই যে আয়রন পাইরিটিস, FeS2 প্লাস অক্সিজেন Fe2O3 এবং সালফার ডাইঅক্সাইড। এবার ব্যালেন্স সহ বিক্রিয়াটি দেওয়া আছে। লক্ষ্য করো, 4 FeS2 প্লাস 11 অণু জল অক্সিজেন বিক্রিয়া হচ্ছে Fe2O3 এবং সেটা 2 অণু প্লাস 8 অণু সালফার ডাইঅক্সাইড। এবার এটার যদি আমরা আণবিক গুরুত্ব বের করি, লক্ষ্য করো, আয়রন পাইরিটিস অর্থাৎ ফেরাস সালফেটের যদি বের করি 4 ইন্টু Fe, Feর হলো 56 প্লাস সালফারের হলো 32, কিন্তু 32 দুগুণা 64, এটা 64, তাহলে 4 ইন্টু 6 4 10, 6 6 12, 120, তার মানে 4 12 48, 480 গ্রাম। ক্লিয়ার? 480 গ্রাম আয়রন পাইরিটস ব্যবহার করা হয়েছে। তাহলে সালফার ডাইঅক্সাইডের আমরা করব এখানে 8 ইন্টু সালফার, সালফারের কত 32 প্লাস অক্সিজেন 16 দুগুণা 32, তাহলে 32 32 64, 64 ইন্টু 8, 8 ইন্টু 64, তার মানে 4 8 32, 6 512 গ্রাম। ক্লিয়ার? তাহলে 480 গ্রাম থেকে 512 গ্রাম আমি সালফার ডাইঅক্সাইড পাচ্ছি। তোমার কি বলছে? 512 গ্রাম সালফার ডাইঅক্সাইডই উৎপন্ন করার কথা বলছে। তাহলে 512 গ্রাম সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম FeS2 প্রয়োজন? 480 গ্রামই প্রয়োজন। এটাই তোমার অ্যান্সার। হ্যাঁ, জাস্ট আণবিক ভরটা বের করে দিলেই তোমার এটাই অ্যান্সার চেয়েছে। এটা মাধ্যমিক 2018 সালের পরীক্ষাতে এসেছিল। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনটি দেখি। কোনো ধাতব কার্বনেটের 200 গ্রামকে উত্তপ্ত করলে 112 গ্রাম কথাটা আসেনি, 112 গ্রাম হবে এখানে। হলো? 112 গ্রাম ধাতব অক্সাইড একটা গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22। বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়েছে? মাধ্যমিক 2018 সালে পরীক্ষাতে এসেছিল। লক্ষ্য করো,
যে ধাতব কার্বনেট ব্যবহার করা হয়েছে তার মোট ভর কত? 200 গ্রাম, এবং 200 গ্রাম আমি ব্যবহার করছি এখানে। 200 গ্রাম ব্যবহার করে এটি ধাতব অক্সাইড ও গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়েছে। ধাতব অক্সাইড হলো 112 গ্রাম, 112 গ্রাম এটা, প্লাস একটা গ্যাসীয় যৌগ। এখানে একটা গ্যাসীয় যৌগ তৈরি হয়েছে। এবার বলো এই গ্যাসীয় যৌগটি কত গ্রামের? অর্থাৎ 112 র সঙ্গে কত যোগ করলে তুমি এই 200 পাবে। তার মানে 200 থেকে 112 বিয়োগ করে দাও। তাহলে বিয়োগ করে দিলে এখানে 8, 2, 8, 88 গ্রাম। তাই তো? তাহলে উৎপন্ন গ্যাসীয় যৌগটির আণবিক ভর কত? 88 গ্রাম। আণবিক ভর যদি 88 গ্রাম হয় এবং গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22 দেওয়া আছে, তাহলে উৎপন্ন বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়েছে? লক্ষ্য করো, বাষ্পীয় ঘনত্ব যদি 22 হয় তাহলে আণবিক গুরুত্ব কত? m = 2d আমরা জানি। এবার m = 2 × d, d মানে বাষ্পীয় ঘনত্ব কত আছে এখানে? 22। তাহলে 22 দুগুণে কত? 44। তাহলে আণবিক গুরুত্ব আমার 44। খেয়াল করো। আর উৎপন্ন যৌগটি কত গ্রাম? 88 গ্রাম। তাহলে কত মোল ব্যবহার করা হয়েছে? মোল ব্যবহার করা হয়েছে 88/44। 88/44, তার মানে 2 মোল ব্যবহার করা হয়েছে। কি বোঝা গেল? লক্ষ্য করো, গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22 যখন আছে তাহলে আণবিক গুরুত্ব কত? 44। তাহলে সেই গ্যাসীয় যৌগটির আণবিক গুরুত্ব যখন 44 আর গ্যাসীয় যৌগটির টোটাল ভর কত? 88 গ্রাম। তাহলে কত মোল ব্যবহার করছে? 44 এর সঙ্গে 2 গুণ করলে তো 88 হয়। অর্থাৎ উৎপন্ন গ্যাসীয় যৌগটি 2 মোল ব্যবহার করা হয়েছে। বোঝা গেছে? এটাই তোমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখি কি রয়েছে। লক্ষ্য করো 2020 সালের কারেন্ট কোশ্চেন এটা। নিচের বিক্রিয়াটিতে নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী CH4+O2 এটা ইকুয়ালস টু কার্বন ডাই অক্সাইড প্লাস জল। 10 মোল মিথেন পোড়াতে এসটিপিতে কত মোল অক্সিজেন লাগবে? এবার খেয়াল করো, সমীকরণটা আমি একবার লিখে দেই। CH4 মিথেন প্লাস অক্সিজেন 2O2 ইকুয়ালস টু কার্বন ডাই অক্সাইড প্লাস 2 অণু জল। আচ্ছা, এবার এখানে মিথেন ব্যবহার করছে কিন্তু 1 মোল। আমি মিথেনের এখানে আণবিক ভর বের করবই না, কারণ আণবিক ভরের কোনো কোশ্চেনই নেই। খেয়াল করো, মোল দিয়ে কোশ্চেনটা আছে। এখানে কোশ্চেন আছে মোল, 10 মোল। তাহলে মিথেন আমি কত মোল ব্যবহার করছি? 1 মোল। 1 মোল ব্যবহার করছি। 1 মোল মিথেন পোড়াতে কত মোল আমি অক্সিজেন ব্যবহার করছি? 2 মোল। এই 2 মোল অক্সিজেনের আয়তন কত? আয়তন চেয়েছে। এখানে অক্সিজেন ব্যবহার করছি আমি 2 মোল। তাহলে 2 মোল অক্সিজেনের আয়তন, 1 মোল অক্সিজেনের আয়তন আমি জানি 22.4 লিটার। তাহলে 2 মোল অক্সিজেনের আয়তন 2 × 22.4 লিটার। এটা লিটার। তার মানে 22 দুগুণে 44.8 লিটার। তাহলে 1 মোল মিথেন যখন পোড়াচ্ছি আমি অক্সিজেন ব্যবহার করছি কিন্তু 44.8 লিটার। তাহলে 10 মোল যখন মিথেন পোড়াবো আমি, খেয়াল করো কোশ্চেনে 10 মোল মিথেন পোড়াবো, তাহলে আমার কত লিটার অক্সিজেন প্রয়োজন হবে? 44.8 ইন্টু 10 লিটার। এবার 44.8 কে 10 দিয়ে গুণ করে জন্য দশমিক ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ 448 লিটার অক্সিজেন পোড়াতে হবে। 448 লিটার অক্সিজেনের সঙ্গে 10 মোল মিথেন পোড়াতে হবে। বোঝা গেল? এটাই তোমাদের সঠিক অ্যান্সার। চলো পরের কোশ্চেনটি দেখি। লক্ষ্য করো কোশ্চেন 22। উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম দ্বারা ফেরিক অক্সাইডকে বিজারিত করে 558 গ্রাম Fe প্রস্তুত করার জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন? বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে? এবার অঙ্কটা করার আগে বিক্রিয়াটি একবার লিখে নিই। তার আগে আরো এই প্রসঙ্গে বলি, আজ এই পর্বের এই অঙ্কটি শেষ অঙ্ক দ্বিতীয় পর্বের। এরপরে এই রাসায়নিক গণনা অর্থাৎ কেমিক্যাল ক্যালকুলেশনের উপর পর্ষদ নির্ধারিত টেস্ট পেপার থেকে যে কোশ্চেনগুলি তোমাদের টেস্ট পেপারে দেওয়া আছে সেই কোশ্চেনগুলি বিশেষত এই চ্যাপ্টার ধরে ধরে আমি এর পরবর্তী ভিডিওটি দেব।
কাজেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটির দিকে চোখ রাখো। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে। এবং এই রাসায়নিক গণনার পরে পরবর্তী চ্যাপ্টার আসবে আলো। আলো এবং তার সেই চ্যাপ্টারের গাণিতিক প্রবলেম নিয়ে পরবর্তী ভিডিও আসে। তো চলো আজ এই অঙ্কটি দেখি। Al প্লাস Fe2O3 বিজারিত করে Fe প্লাস Al2O3। এবার যদি এটা একটা ব্যালেন্স করে নেওয়ার চেষ্টা করি, Al2 এখানে দিয়ে দিব Al2, Fe2 এখানে দিয়ে দেব Fe2 আর O3 মিলে গেছে ব্যালেন্স। এবার এখানে বলছে 558 গ্রাম Fe প্রস্তুত জন্য কতটা অ্যালুমিনিয়াম প্রয়োজন। অ্যালুমিনিয়াম যেহেতু প্রয়োজন তাই তুমি অ্যালুমিনিয়ামের আণবিক ভর বের করো। অ্যালুমিনিয়ামের আণবিক ভর 2 ইন্টু 27, তার মানে কত? 54 গ্রাম, তাই তো? অ্যালুমিনিয়ামে 54 গ্রাম। আর এখানে লোহার আণবিক গুরুত্ব 2 ইন্টু Fe। Fe হইল 55.8, তার মানে 55 দুগুণে 111, 110, 111.6 গ্রাম। এবার খেয়াল করো, 111.6 গ্রাম Fe প্রস্তুত করতে তোমার কত গ্রাম অ্যালুমিনিয়ামের প্রয়োজন? 54 গ্রাম। কোশ্চেনটা হবে এই রকমের, 111.6 গ্রাম Fe প্রস্তুত করার জন্য তোমার অ্যালুমিনিয়াম দরকার 54 গ্রাম অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তাহলে 1 গ্রাম Fe প্রস্তুতের জন্য তোমার লাগবে 54 ডিভাইডেড 111.6 গ্রাম। এবার তুমি Fe প্রস্তুত করবে 558 গ্রাম, তাহলে এই 558 গ্রাম Fe প্রস্তুত করতে তোমার লাগবে ইন্টু, এখানে আমি 558 করে দিলাম। এবার এই 111.6 দিয়ে যদি আমি 558কে ভাগ করে দিই তাহলে 5 বার, সম্ভবত 5, 555, হ্যাঁ 5 বার, তাহলে 4 5 20 আর 5 5 25 আর 2 70, অর্থাৎ 270 গ্রাম তোমার অ্যালুমিনিয়াম প্রয়োজন। বোঝা গেল? তাহলে 558 গ্রাম Fe প্রস্তুতের জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন? 270 গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন। এটাই তোমার প্রথম কোশ্চেন। এবার বলছি বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে। এবার Fe2O3 খেয়াল করো, Fe2O3 তুমি কত মোল ব্যবহার করছো? এখানে 1 মোল ব্যবহার করছো, তাই তো? কিন্তু কত গ্রাম লোহা প্রস্তুত হচ্ছে তোমার? 111.6 গ্রাম। এবার খেয়াল করো, 111.6 গ্রাম Fe প্রস্তুত করতে তুমি কত মোল Fe2O3 ব্যবহার করা হয়েছে? 1 মোল। তাহলে 558 গ্রাম যখন Fe তৈরি করব তখন কত মোল Fe2O3 প্রয়োজন হবে? এবার পরের পার্টটা খেয়াল করো, তুমি Fe প্রস্তুত করছো 111.6 গ্রাম। 111.6 গ্রামের জন্য 111.6 গ্রাম Fe প্রস্তুত করছো, তাতে তুমি 1 মোল Fe2O3 ব্যবহার করছো। তাহলে 1 গ্রাম Fe প্রস্তুত করতে 1/1.6 মোল Fe2O3 দরকার। এবার 558 গ্রাম Fe প্রস্তুত করতে, তাহলে 1 ইন্টু 558/111.6, তাহলে লক্ষ্য করো 5 দিয়ে ভাগ করে দিলে এটা 5, তার মানে কত মোল লাগছে? 5 মোল Fe2O3 প্রয়োজন। বোঝা গেছে? পরের কোশ্চেনটির জন্য তোমার এটাই অ্যান্সার, অর্থাৎ বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে? বিক্রিয়াটিতে 5 মোল Fe2O3 লাগবে। বোঝা গেছে আশা করি। তো আজ এই পর্যন্তই, এবং পরবর্তী তোমাদের পর্ষদ নির্ধারিত টেস্ট পেপারের এই কেমিক্যাল ক্যালকুলেশন অর্থাৎ রাসায়নিক গণনার অঙ্কগুলি দেখার জন্য এই চ্যানেলের দিকে চোখ রাখো। তো কেমন লাগলো ভিডিওটি? অঙ্কগুলো কি মাথায় ঢুকলো? অঙ্কগুলি এবার বোঝা যাচ্ছে? এবার কি সহজ বলে মনে হচ্ছে? এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করা চাই। কোন চ্যাপ্টারের গাণিতিক প্রবলেম আছে তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না।
এই মাধ্যমিকের আগ মুহূর্তে আমি চেষ্টা করব প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল প্রবলেম, গাণিতিক সমস্যাগুলি দূর করা। তো তোমরা তোমাদের মতামত জানাতে ভুলবে না। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো চ্যাপ্টারে, পরবর্তী কোনো অঙ্ক নিয়ে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো, যাতে আগামী মাধ্যমিকের রেজাল্টে ভালো হয়। থ্যাংক ইউ।